ফটো রেসপিরেশন একটা প্লান্ট কখন করে না, যখন এই রুবিস্কো কী করে না, রুবিস্কোর মেন কাজ হচ্ছে কার্বক্সিলেশন রিয়াকশন করা, বাট সে কার্বক্সিলেশন রিয়াকশন করতে পারে না, তার বদলে যখন সে অক্সিজেনেশন রিয়াকশন শুরু করে। আর অক্সিজেনেশন রিয়াকশন কখন হয়, যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচার ওই 37 to 40 ওপরে চলে যায়, তখন কী হয়, আর রুবিস্কো তার কার্বক্সিলেশন অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ করতে পারে, তখন সে কী করে না অক্সিজেনেশন অ্যাক্টিভিটি শো করে। তো অক্সিজেনেশন অ্যাক্টিভিটিটা কীরকম হয়, দেখ অলরেডি সাইকেলে প্রেজেন্ট থাকে আরইউবিপি আর রিবিউলোজ বিসফসফেট। এবার ওই রিবিউলোজ বিসফসফেটের সঙ্গে ও কার্বন ডাইঅক্সাইড অ্যাড করার বদলে অক্সিজেন অ্যাড করে দিচ্ছে। যখন ও অক্সিজেন অ্যাড করে দিচ্ছে তখন বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে ফসফোগ্লাইকোলেট। যে ফসফোগ্লাইকোলেটটা ক্লোরোপ্লাস্টে তৈরি হওয়ার পর সেটা আবার ফার্দার কী করছে না, ফসফেটটাকে ছেড়ে দিচ্ছে, দিয়ে কনভার্টেড ইনটু গ্লাইকোলেট। এই গ্লাইকোলেটটা আবার কিসে কনভার্ট হচ্ছে, এই গ্লাইকোলেটটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের পারঅক্সিজোমের মধ্যে, ঠিক আছে। তাহলে এতটা ছিল হচ্ছে এই যে এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটা ফসফোগ্লাইকোলেট থেকে যে গ্লাইকোলেট হলো, এটা ছিল ক্লোরোপ্লাস্টের মধ্যে। তারপরে গ্লাইঅক্সালেট ফর্মে চলে আসছে ও কিসে, গ্লাইঅক্সালেট তৈরি করছে পারঅক্সিজোমে হচ্ছে। পারঅক্সিজোমে গ্লাইঅক্সালেট তৈরি হচ্ছে কার প্রেজেন্সে, এখানে পারঅক্সিজোমের মধ্যে কিছু এনজাইমস থাকে, এনজাইমস কল্ড পারঅক্সিডেজ, ক্যাটালেজ, এদের প্রেজেন্সে গ্লাইকোলেট ভেঙে গ্লাইঅক্সালেট তৈরি করছে। আর সেই গ্লাইঅক্সালেটটা অলরেডি সাইকেল আরেকটা পেছনের সাইকেল থেকে আসা অ্যামোনিয়ার সঙ্গে জুড়ে তৈরি করছে গ্লাইসিন। সেই গ্লাইসিনটা তৈরি হওয়ার পরে মাইটোকন্ড্রিয়ায় যাচ্ছে, মাইটোকন্ড্রিয়ায় গিয়ে সেই গ্লাইসিনটা থেকে সেরিন পাওয়া যাচ্ছে, এবং এখানে দেখ CO2টা রিলিজ হচ্ছে। মানে নেওয়ার কথা ছিল CO2, রিলিজ করার কথা ছিল O2, হলো নিল O2, ছাড়লো CO2, টোটালটাই উল্টো। ইয়ার সেরিন গ্লাইসিন থেকে আবার সেরিন কনভার্ট হয়ে যাচ্ছে, এই সেরিনটা আবার পারঅক্সিজোমে ফিরে যাচ্ছে, হাইড্রক্সি পাইরুভেট গ্লিসারেট, এই স্টেপ বাই স্টেপ গিয়ে আবার সেই গ্লিসারেটটা তোর PGA-তে কনভার্ট হচ্ছে, ফসফোগ্লিসারিক অ্যাসিডে, দিয়ে সেখান থেকে আরইউবিতে কনভার্ট হচ্ছে। সাইকেলে তোরা যেটা মেন জায়গাগুলো মনে রাখবি সেটা হচ্ছে এই যে আরইউবিপি থেকে যেখানে গ্লাইঅক্সালেট হচ্ছে, ফসফোগ্লাইকোলেট হচ্ছে, ওটা মনে রাখবি, কারণ ওখানে কি হচ্ছে CO2 অ্যাড হচ্ছে। আর কি মনে রাখবি, O2 অ্যাড হচ্ছে। গ্লাইকোলেট থেকে যেখানে গ্লাইঅক্সালেট হচ্ছে পারঅক্সিজোমের মধ্যে, এটা মনে রাখবি। আচ্ছা, গ্লাইসিন যে আগের সাইকেল থেকে NH3 এসে গ্লাইসিন তৈরি করছে সেইটা মনে রাখবি। গ্লাইসিন থেকে সেরিন হচ্ছে যেখানে CO2 রিলিজ হচ্ছে, এটা মনে রাখবি। আর বাকি সাইকেলের এই হাফটা প্রয়োজন নেই অতটা মনে রাখা, ঠিক আছে। এটা যদি মনে না রাখতে পারিস, এটার লাস্টে তো গ্লুকোজ তৈরি হচ্ছে না, এটার রাস্তায় গ্লুকোজ তৈরি হচ্ছে না তো, তাহলে লাভ কি? তাহলে লাভ নয় তো, এটা তো ক্ষতিকারক প্রসেস বলছি তো এটা করলে হবে না প্ল্যান্টে, ঠিক আছে। এটা একটা হার্মফুল প্রসেস, এটা অ্যাবনর্মাল প্রসেস। শরীর খারাপে তো লাভ কি, কোনো লাভ নেই, ওটা অ্যাবনর্মাল একটা কন্ডিশন। সেরকমই দিস ইজ ডিজিজ অফ আ প্ল্যান্ট, ডিজিজ নয়, মানে এটা অ্যাবনর্মাল ঘটনা। আর যদি এই ঘটনাটা চলতে থাকে তাহলে প্ল্যান্টটা মরে যাবে, কারণ সে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের বদলে অক্সিজেন ফিক্স করছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে। টাইমের সঙ্গে সঙ্গে বডি ওয়েট কমতে থাকবে এবং প্ল্যান্টটা মরে যাবে। তো প্রসেসটা কীরকম, পুরো অনেকটা রেসপিরেশনের মতো। রেসপিরেশনে কী হয়, অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়া হয়, শ্বসন। তো এটাও তাই হচ্ছে, অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। তাই জন্য এটা যেহেতু ফোটন এনার্জির প্রেজেন্সে হচ্ছে, মানে সানলাইটের প্রেজেন্সে রেসপিরেশনের মতো একটা ঘটনা হচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ অলসো কল্ড ফোটো রেসপিরেশন বা C2 সাইকেল। হলো, এটা বারবার বলছি, সব প্ল্যান্টের মধ্যেই কখনোই কোনো প্ল্যান্ট শো করবে না, এটা একটা অ্যাবনর্মাল প্রসেস। এবার এই অ্যাবনর্মাল প্রসেসটাকে এনকাউন্টার করার জন্য সার্টেন প্লান্টস কী করেছে না, সার্টেন টেকনিক্স ফলো করেছে। টেকনিক্স লাইক C4 সাইকেল, টেকনিক্স লাইক ক্যাম্প, ঠিক আছে। তো এই টেকনিক্সগুলোয় কী করে প্লান্টরা সেটা একটু দেখুন। সবার প্রথমে দুটো সাইকেলের কথাই বলি, C4 প্লান্ট আর ক্যাম্প প্লান্ট। C4 প্লান্টরা কী করেছে, তাদের ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ এনেছে, শারীরবৃত্তীয় কিছু গঠনগত পরিবর্তন নিয়ে এসছে, যার জন্য ও ওই কম টেম্পারেচার বজায় রেখে কেলভিন সাইকেল পারফর্ম করতে পারছে। C4 প্লান্টের মধ্যে কিছু প্লান্ট পড়ে যেগুলো হচ্ছে যেসব জায়গায় টেম্পারেট রিজিয়ান, মানে যেগুলো সমুদ্রের থেকে দূরে,
চরম ভাবাপন্ন এলাকা যাকে বাংলায় বলা হয়, মানে যেখানে শীতও বেশি গরমও বেশি এরকম এলাকা। সমুদ্র সমুদ্র থেকে যে এলাকাগুলো দূরে সেই সব জায়গায় কি হয়, যেমন আমাদের এলাকা দেখ সমুদ্র থেকে দূরে, তাই জন্য কিন্তু আমাদের গরম বেশি শীত বেশি। তুই পুরীতে চলে যা, অতটাও গরম বেশি শীত বেশি নয়, বাট আমাদের থেকে যদি আরো মুভ করি, যেমন মরুভূমিতে যদি তুই মুভ করে রাতে ঠান্ডা দিনে গরম, কিন্তু আমাদের তুই পুরীতে চলে যা, মোটামুটি একটা বেসিক টেম্পারেচার সারা বছর ধরে পাবি, আমাদের নাতিশীতোষ্ণ এলাকা। সেরকমই C4 প্লান্টরা হচ্ছে একটু চরম ভাবাপন্ন এলাকায় থাকে, টেম্পারেট রিজিয়ন। আর ক্যাম্প প্লান্টসরা মেনলি হয় ক্র্যাসুলেশিয়ান প্লান্ট, মানে স্যাকুলেন্ট ধরনের যে গাছগুলো হয়। স্যাকুলেন্ট গাছ বলতে এক্সাম্পল আমি অ্যালোভেরা বলতে পারি, ওই যাদের মোটা মোটা পাতা হয়, বাইরে ঠিক কিউটিক্যাল থাকে, জাঙ্গল উদ্ভিদের মধ্যে যারা পড়ে। হোয়াট ইজ হুইচ ইজ জাঙ্গল প্লান্টস? মানে হচ্ছে জেরোফাইটস, তুই যাদের কথা বলছিস, মরুভূমির উদ্ভিদ, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে ক্যাম্প শস্য হয়, ঠিক আছে? তো আমি দুটো সাইকেলের কথাই বলবো। সবার প্রথমে জেরোফাইট কেন বলা হয় ওদের, ওরা জেরোজিয়ার, আমি বলি ওরা জেরোজিয়ার লোকালিটির মধ্যে জন্মায়। এবার জেরোজিয়ার হচ্ছে যখন তুই ইভলিউশন পড়বি, মানে যেভাবে মাটির তৈরি হয়েছে তার একটা থিওরি হচ্ছে জেরোজিয়ার, ঠিক আছে? জেরোজিয়ার আছে, হাইড্রোজিয়ার আছে, ছিল না আর থাকবে, তো জেরোজিয়ারে হচ্ছে মেনলি হচ্ছে ওই পরিবেশটা যেখানে জেরোফাইটিক প্লান্টসরা জন্মায়। That's why that is called xerophytic plants, because it generally shows in xerozial conditions. আচ্ছা, ফিরে আসি C4 সাইকেল। C4 সাইকেলের ক্ষেত্রে যে ক্যারেক্টারটা দেখা যায়, দ্যাট ইজ কল্ড ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট। নর্মালি ক্লোরোপ্লাস্ট সেলটা কি কি দিয়ে তৈরি হয়? মেসোফিল সেল দিয়ে তৈরি হয়। তো এই ধরনের প্লান্টরা মেসোফিল কোষটাকে, ক্লোরোপ্লাস্ট সেলটাকে দুটো ভাগে ভেঙে নিয়েছে, দু রকম সেল। একটা হচ্ছে মেসোফিল সেল, আর একটা হচ্ছে বান্ডল শিট সেল। এইটা যদি প্লান্টের বাইরের সারফেস হয়, ধর এগুলো সব হচ্ছে মেসোফিল কলা, হ্যাঁ ঠিক আছে, বাইরের দিকে আছে। আর এই মেসোফিল কলার মাঝখানে ধর এক ধরনের আলাদা এক ধরনের কলা রেখেছে তারা, সেটা হলো বান্ডল শিট সেল। বুঝতে পারলি? তাহলে এদের ক্লোরোপ্লাস্ট দু রকম সেল নিয়ে তৈরি, ওয়ান ইজ মেসোফিল অ্যান্ড অ্যানাদার ইজ বান্ডল শিট। So this one is mesophyll and these black ones are bundle sheath. তাহলে এরকম কন্ডিশনে থাকলে যদি হিট পরে সবার আগে মেসোফিল পাবে এবং হিটের অনেকটা অংশই কম পাবে হচ্ছে বান্ডল শিট, ঠিক আছে? ভেতরের দিকে থাকে। আমি 2D স্ট্রাকচার এঁকেছি বলে এরকম ভাবে এঁকেছি, অ্যাকচুয়ালি কিরকম থাকে, ওপর মেসোফিল নিচে বান্ডল শিট, ওপরে মেসোফিল নিচে বান্ডল শিট। আমি তো আর ওটা আঁকতে পারছি না, তাই জন্য আমি এরকম ভাবে এঁকেছি, দেখ না। তো এইবার প্রসেসটা কি হয় দেখি। সবার প্রথমে দুটো সেগমেন্ট করে নিই, এক সেকেন্ড। তো এইটা ধরে নিলাম মেসোফিল, আর এইটা ধরে নিলাম বান্ডল শিট, হলো? সবার প্রথমে এনভায়রনমেন্ট থেকে এসে ঢোকে হচ্ছে কি না CO2, তাই তো? এটাই তো প্রসেস। এইবার সেই CO2টা এন্টার করার পর মেসোফিল সেলের মধ্যে কিসে ভাঙে? H+ OH-। এইটা এইখানে থাকে হচ্ছে ওয়াটার, সেটা ব্রেকডাউন করে আসে। আর CO2টা এই OH- আয়নের সঙ্গে গিয়ে অ্যাড হয়ে যায়, মানে এই OH-
সবার প্রথমে কি বললাম, CO2 ঢুকলো, তো এর মধ্যে একটা ওয়াটার পার্টিকেল, অনেক ওয়াটার থাকে, যে ওয়াটারটা আমরা এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করি, তো ওটা H প্লাস OH মাইনাসে ভাঙে। এই OH মাইনাস আয়নটা গিয়ে CO2-র সঙ্গে অ্যাড হয়েছে, অ্যাড হয়ে গিয়ে OH মাইনাস প্লাস CO2 যে আয়নটা তৈরি করে, দ্যাট ইজ কল অ্যানহাইড্রেজ আয়ন, দ্যাট ইজ HCO3 মাইনাস। হলো? এই যে HCO3 মাইনাস তৈরি হলো, এটা অলরেডি সাইকেলে প্রেজেন্ট থাকে একজন, তার নাম হচ্ছে পেপ, PEP, দ্যাট ইজ কল্ড ফসফোএনল পাইরুভেট। এটা সাইকেলে অলরেডি প্রেজেন্ট থাকে। এই পেপের মধ্যে আছে কার্বন 3টে, আর এই HCO3 মাইনাসে কটা কার্বন? একটা। তাহলে 3টে আর একটা, 4টে কার্বন মিলে যে সাবস্টেন্সটা তৈরি হয় সেটার নাম হচ্ছে OAA or অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এইটা হলো তৈরি প্রথম 4 কার্বন স্টেবল সাবস্টেন্স, ওই জন্য সাইকেলটার নাম C4। আগেরটায় যেটা তৈরি হচ্ছিল প্রথমটা 3 কার্বন ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই জন্য C3, আর এটাই 4 প্রথম তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই C4। এই যে C4 তৈরি হলো, এই যে OAA তৈরি হলো, এটা ফার্দার স্টেবল হচ্ছে, এটা হচ্ছে স্টেবল করা হচ্ছে একে। ও স্টেবল ফর্মে কিসে যাচ্ছে? ম্যালেটে কনভার্ট হচ্ছে, ম্যালেটেও 4টে কার্বন। এই ম্যালেটটা এইবার মেসোফিল সেল থেকে চলে যায় কোথায়? বান্ডল শিটের মধ্যে, বুঝতে পারছিস? ম্যালেটটা বান্ডল শিটে ঢোকার পর এটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন পারফর্ম করে। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড যেটা আগে থেকে নিয়ে এসেছিল সেটাকে গিয়ে করে দিল এইখানে রিলিজড, বুঝলি? কার্বন কোথা থেকে নিয়ে এসেছিল? এখান থেকে লোড করেছিল পেপ ফর্মে, সেটাকে ম্যালেট হিসেবে এখানে নিয়ে আসার পরে ম্যালেট ওটাকে আনলোড করে দিচ্ছে। কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে গেলে কি লাগে? কার্বন ডাই অক্সাইড রিলিজ করা মানে কিরম রিঅ্যাকশন? অক্সিডেশন রিঅ্যাকশন, তাই তো? জারণ রিঅ্যাকশন। তাহলে একটা জারক বস্তু লাগবে, সেইটা হিসেবে এখানে কাজ করছে কে? NAD+, ঠিক আছে? যে নিজে কি হয়, NAD+ নিজে বিচারিত হবে, আর এখান থেকে ম্যালেট থেকে যে নতুন সাবস্টেন্সটা তৈরি হলো তার নাম হচ্ছে PA আর পাইরুভিক অ্যাসিড, ছোট করে বললে পাইরুভেট। এই পাইরুভিক অ্যাসিডটা আবার ফিরে যাচ্ছে সাইকেলে PA ফর্মেই। এই পাইরুভেটটা দুটো ATP ইউজ করে আবার ফসফোএনল পাইরুভেটে কনভার্টেড হচ্ছে, দুটো ATP। সাইকেলটা একটু ভালো করে দেখবো আমরা। কি হলো? সবার প্রথমে CO2 অ্যাড হলো, এটা এবার এখানে প্ল্যান্ট সেলের মধ্যে মেসোফিলে থাকা ওয়াটারটা ব্রেকডাউন হয়ে OH মাইনাস আয়নের সঙ্গে CO2টা জুড়ে তৈরি করলো HCO3 মাইনাস। HCO3 মাইনাস অলরেডি সাইকেলে প্রেজেন্ট থাকা পেপ এর সঙ্গে গিয়ে জুড়ে তৈরি করছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা প্রথম 4 কার্বনের কম্পাউন্ড। সেটা আরও স্টেবল ফর্মে যাচ্ছে ম্যালেটে কনভার্ট হওয়ার পর। ম্যালেটটা মেসোফিল থেকে মুভ করে চলে যাচ্ছে বান্ডল শিটের মধ্যে। বান্ডল শিটে গিয়ে ম্যালেটটা ডিকার্বক্সিলেশন করছে, মানে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, তার মানে তার একটা অক্সিডাইজিং এজেন্ট দরকার, যেটা হিসেবে কাজ করছে NAD+, দিয়ে নিজে কনভার্ট হচ্ছে NADH এ। এই যে পাইরুভেটটা কি এবার যে এর ফলে তৈরি হচ্ছে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড আবার মেসোফিলে ফিরে যাচ্ছে, দিয়ে দুটো ATP ইউজ করছে, দিয়ে আবার ফসফোএনল পাইরুভেটে কনভার্ট হচ্ছে, বোঝা গেল? পাইরুভেট থেকে তৈরি হচ্ছে ফসফোএনল পাইরুভেট, দুটো ATP ইউজ করে। এইবার ভালো করে দেখ, এইবার এখানে তো CO2টা পড়ে আছে, এই CO2টা ঢুকে যাচ্ছে আমার কেলভিন সাইকেলে। এক্স্যাক্টলি, মানে ওই যে বড় সাইকেলটা পড়েছিলি কেলভিনের, সেটা এইখানে এসে পারফর্ম হচ্ছে। কারণ কি? ডাইরেক্ট টেম্পারেচার পাচ্ছে, আর এখানে টেম্পারেচার কম, তাই জন্য এখানে কেলভিন সাইকেলটা পারফর্ম করা হচ্ছে। আর কেলভিন সাইকেলের জন্য CO2 দরকার, সেটাকে ক্যারি করে নিয়ে আসা হচ্ছে ফসফোএনল পাইরুভেটের সঙ্গে ভরে ম্যালেট ফর্মে। এই ম্যালেট এসে এখানে রিলিজ করে আবার পাইরুভিক অ্যাসিড হয়ে ফিরে যাচ্ছে,
আবার একটা কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে, আর বাকি পুরো কেলভিন সাইকেলটা চলছে হচ্ছে এরকমভাবে 126 যেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। এই সাইকেলটা কোথায়? এটা হয় না তো প্ল্যান্টের ক্ষেত্রে নর্মাল, এটা হলে তো ক্ষতিকারক একটা সাইকেল। এটা স্যার এটা তো এইখানে হবে, ক্লোরোপ্লাস্টের মধ্যেই হবে। এইখানটায় হবে না ওই সাইকেলটা, কোন সাইকেলটা? ওই যেটা করে। কেলভিন সাইকেল। কেলভিন সাইকেল না না দারুণ, কোনটা? অক্সিজেনের সাহায্যে যেটা অক্সিজেনের এইটা? এইটা এটা তো দেখ না কোথায় কোথায় ক্লোরোপ্লাস্টে হবে, পারঅক্সিজমে হবে, মাইটোকন্ড্রিয়া হবে, তিনটে জায়গায় যেতে হবে। এটা তো একটা আনহেলদি প্রসেস, তোরা ওটা নিয়ে মাথা ঘামাচ্ছিস না না স্যার এইখানটায় হয়ে তো এইখানটায় CO2 টা রিলিজ হবে, CO2 তে কি করে হবে? এখানে তো O2 এখানে তো লাগবে। O2 লাগবে। আর একটা যে সাইকেল আছে সেটা হচ্ছে যেখানে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, সেই সাইকেলটার নাম হচ্ছে ক্র্যাশুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম অর ক্যাম। ওখানে কি হচ্ছে, একটা প্লান্ট তার বিহেভিয়ার চেঞ্জ করছে, ঠিক আছে? বিহেভিয়ার চেঞ্জ করছে মানে কি, ব্যাপারটা কি রকম হচ্ছে, কোনো একটা প্লান্ট দিনের বেলা তার স্টোমাটা বা পত্ররন্ধ্র খোলা রাখে, রাতের বেলা সেটা বন্ধ করে দেয়, তাই তো আমি জানি। কিন্তু যারা ক্যাম প্ল্যান্ট সেটার পুরোপুরি বিপরীত তার। ওরা পত্ররন্ধ্র বা স্টোমাটা রাতে খোলে, দিনে বন্ধ করে। কেন রাতে খোলে? দেখ, দুটো অবস্থার কথাই বলি, একটা নাইট ক্যাম্পে কোন মানে যে স্যাকুলেন্ট কাইন্ড অফ, আর ডে, ঠিক আছে? তো রাতে স্টোমাটা ওপেন, যখন স্টোমাটা বা পত্ররন্ধ্র ওপেন তখন কি হচ্ছে, পরিবেশ থেকে CO2টাকে ওরা কালেক্ট করছে, তার মানে ওরা রাতে CO2 কালেক্ট করে, আর H2ওটাকে ভেপার করে ছেড়ে দিচ্ছে। হলো? বুঝতে পারলি? কারো সমস্যা নেই? এই CO2টা কোষে অ্যাডের পরে আগের জনার মতোই এইখানে H+ ও H- এ ওয়াটারটাকে ভাঙার পর এই OH- এর সঙ্গে এই CO2কে এনে জুড়ে দিয়ে তৈরি করছে HCO3-, সেম জিনিস অ্যানাইড্রেজ। এই অ্যানাইড্রেজ আবার অলরেডি সাইকেলে প্রেজেন্ট থাকা ফসফোএনল পাইরুভেটের সঙ্গে গিয়ে জুড়ে তৈরি করছে চারটি কার্বন। 4টে কার্বনের সাবস্টেন্স, অক্সালো অ্যাসিডেট আর ম্যালেট, যেটা ইচ্ছা আমি ডাইরেক্ট ম্যালেট লিখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। এই ম্যালেটটা তৈরি হওয়ার পর কি হচ্ছে, ওই থেকে ম্যানেটটা এমনি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ম্যালেটটা তৈরি হওয়ার পর ম্যালেটটা আগেরবার কি হচ্ছিল, ওটা মেসোফিল আর বান্ডেল সিতে হচ্ছিল, কিন্তু এর তো মেসোফিল বান্ডেল সিতের গল্প নেই, এর ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্ট। তাহলে এবারে কি করবে, এরা কি করছে, এই ম্যালেটটা তৈরি হওয়ার পরে ওকে ভ্যাকুওলে ট্রান্সফার করে দিচ্ছে। ভ্যাকুওল কি, গহ্বর, সেই গহ্বরের মধ্যে ম্যালেটটাকে ঢুকিয়ে রেখে দিল। দেখি না। শোনো, ম্যালেটটাকে ঢুকিয়ে রাখছে, আর ধর এইখানে আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দুরকম সেলই আঁকলাম। তো ম্যালেটটা মধ্যে ঢুকিয়ে রাখলো, ভালো কথা ম্যালেটটা। এইবার দিন হলো, দিন মানে কি, স্টোমাটাল ওপেনিং বন্ধ, কোনো ট্রান্সপোর্ট নেই। স্টোমাটাল ওপেনিং বন্ধ মানে ওদের যেহেতু বাইরে থিক কিউটিকল থাকে, টেম্পারেচার ভেতরে যেতে পারছে না, যেহেতু চারিদিক থেকে সিল করা। এইবার কি করছে, এটা লিখে দিই, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ভ্যাকুয়াল। এইবার ভ্যাকুয়াল থেকে ম্যালেটটা বেরোলো, বুঝলি? হ্যাঁ। ভ্যাকুয়াল থেকে ম্যালেটটা বেরোচ্ছে, নিয়ে ম্যালেটটা কি হচ্ছে, ম্যালেটটা CO2টাকে রিলিজ করছে, আর নিজে তৈরি করছে কি, পাইরুভেট। আর এই CO2টা ঢুকে যাচ্ছে এবার ক্লোরোপ্লাস্টের মধ্যে, দিয়ে পারফর্ম করছে 6 সাইকেল, ঠিক আছে? আর এই যে পাইরুভেটটা তৈরি হচ্ছে, এই পাইরুভেটটা আবার কনভার্ট হচ্ছে ফসফোএনল পাইরুভেটে, দুটো ATP ইউজ করে। বুঝতে পারলি সাইকেলটা? ওরা দিনের বেলা কি করছে, স্টোমাটাল ওপেনিং বন্ধ রাখে, রাতে খোলা রাখে। রাতে যখন খোলা রাখে CO2টাকে কালেক্ট করে, H2ওটাকে বের করে দেয়। আচ্ছা, CO2টা এবার H2ওর সঙ্গে মানে জুড়ে HCO3- আয়ন তৈরি করছে, সেখান থেকে ফসফোএনল পাইরুভেটের সাথে জুড়ে ম্যালেট তৈরি করছে। ম্যালেটটাকে ওরা ভ্যাকুয়ালে স্টোর করে রাখছে, দিনের বেলা যেই হচ্ছে স্টোমাটাল ওপেনিং বন্ধ, ম্যালেট বার করছে, ম্যালেট থেকে পাইরুভেট রিলিজ করে CO2টাকে বের করে CO2টাকে ঢুকিয়ে দিচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে 6 সাইকেল পারফর্ম করার জন্য, যেহেতু টেম্পারেচার ভেতরে ঢুকতে পারছে না। আর পাইরুভেটটা আবার দুটো ATP ইউজ করে ফসফোএনল পাইরুভেট হয়ে পরের জনকে ঢোকানোর জন্য রেডি থাকছে। বোঝা গেল? তাহলে ওরা কি করলো, ওরা ক্লোরোপ্লাস্টের মধ্যেই করলো, এক্সট্রা কোনো কিছু চেঞ্জ করলো না, ওরা শুধু ওদের বিহেভিয়ারটাকে চেঞ্জ করে দিল। শুধু রাত দিনের বদলে রাতে করবে।
দিনের বদলে রাতে করলো, স্টোমাটা ওপেনিং খোলা বন্ধের সময়টাকে চেঞ্জ করে দিল। কোনো গঠনের পরিবর্তন নয়, এটা শারীরবৃত্তীয় পরিবর্তন বা ব্যবহারগত বিহেভিয়ারাল চেঞ্জ বলা যায়। বুঝতে পারলো? এই হলো এই কটা সাইকেল, ঠিক আছে। এছাড়া আর তোদের যেটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস, যেগুলো ফ্যাক্টরগুলো ফটোসিনথেসিসকে মেনটেন করে, লাইক সানলাইট। অলরেডি আমরা পড়েছি সানলাইট যত বাড়বে ফটোসিনথেসিসের রেট তত বাড়বে আপ টু আ সার্টেন মার্ক, তারপরে আস্তে আস্তে কমতে থাকে 700। তারপরে CO2 যত এনভায়রনমেন্টে বাড়বে ফটোসিনথেসিসের রেট বাড়বে আপ টু আ সার্টেন মার্ক। তারপরে হচ্ছে এই যা বাতাসে জলীয় বাষ্প ওয়াটার ভেপার যত বাড়বে তত ফটোসিনথেসিসের রেট কমবে। উইন্ড যত ভালোভাবে দেবে, হাওয়া যত দেবে, ফটোসিনথেসিসের রেট তত কী হবে, বাড়বে। পিএইচ, একটা নির্দিষ্ট পিএইচ এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে ফটোসিনথেসিস সব থেকে ভালো হয়। জলীয় বাষ্প বাড়লে কেন কমে গেল? জলীয় বাষ্প বাড়লে বাতাসে ওদের জলীয় বাষ্প রিলিজের সম্ভাবনা কমবে। বাতাসে ওরা জলীয় বাষ্প যদি কম রিলিজ করে তাহলে পুরো প্রসেসটাই স্লো হয়ে যাবে। ফিডব্যাক মেকানিজমে কাজ করে সবটা, ঠিক আছে। তো এইগুলো হলো ফ্যাক্টরস, ঠিক আছে।